প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ৪৮ ঘন্টার মধ্যেই নাকি চূড়ান্ত সূচি ঘোষণা হতে চলেছে আসন্ন আইএসএল-এর। তবে কলকাতার ডার্বি দিয়ে নয়, কোনো এক প্রধানের ম্যাচ দিয়ে ১৪ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর ঘোষণা অনুযায়ী। তবে উদ্বোধনী ম্যাচ হতে পারে কলকাতায়। এই মুহূর্তে যে সূচি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই সূচি নাকি ঠিক নয়, ফেক, এমনই দাবি করলেন ফেডারেশনের এক কর্তা। এদিনই নাকি ফেডারেশনের হাতে পূর্ণাঙ্গ সূচি তৈরি করে তুলে দেবে ক্লাব জোট। তারপর সেটা দেখে নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে সরকারিভাবে ঘোষণা করবে ফেডারেশন। ইতিমধ্যেই ম্যাচ দেখানো নিয়ে টেন্ডার ডেকেছে ফেডারেশন। ১ ফেব্রুয়ারি টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে সরকারি ঘোষণা হয়ে যাবে আইএসএল-এর ক্রীড়াসূচির। তারপর জানা যাবে কোন চ্যানেলে বা কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আইএসএল। সময় যে গড়িয়েই চলেছে আইএসএল শুরু হবার দিকে। আইএসএল শুরুর আগে প্রস্তুতি পর্বে ব্যস্ত মোহনবাগান সুপার জায়ান্টস। প্লেয়ারদের ঝালিয়ে নিতে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে সবুজ মেনুন শিবির। আগামী ২৪ তারিখ শনিবার ইয়ং ইউনাইটেড এফসির বিরুদ্ধে মাঠে নামবে সের্জিও লোবেরার দল। ক্লাব সূত্রের খবর, শুধু এই ম্যাচেই থামছে না প্রস্তুতি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও কয়েকটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের। আইএসএল-এর আগে দল গঠনের খুঁটিনাটি মেলাতেই এই ধারাবাহিক প্রস্তুতির পথে হাঁটছে লোবেরা বাহিনী। মরশুম শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল ওড়িশা এফসি। লোনে দলের মিডফিল্ড মায়েস্ত্রো হুগো বোমসকে ছেড়ে দিল তারা। বাকি মৌসুমে মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গোর এফসির হয়ে খেলবেন হুগো। এর আগে প্রাক্তন কোচ সের্জিও লোবেরা ওড়িশা ছেড়ে মোহনবাগানে যোগ দেওয়ার পর জল্পনা তৈরি হয়েছিল লোবেরার প্রিয় শিষ্য হুগো কি সবুজ মেননে পা রাখবেন। সেই সময় ক্লাব ছাড়বেন না বলে আশ্বাস দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার। তবে শেষ পর্যন্ত আর্থিক সমীকরণই বড় হয়ে দাঁড়ালো। পে কাটের সিদ্ধান্তের প্রেক্ষিতেই হুগোকে লোনে পাঠানোর পথ বেছে নিল ওড়িশা এফসি। মৌসুমের আগে এই সিদ্ধান্ত যে দলের শক্তিতে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। নতুন মৌসুমে ভারতীয় ফুটবলারদের ওপরে যে ক্লাবগুলির ভরসা বাড়ছে তার আলাদা করে বলার প্রয়োজন নেই। সেই দলে পিছিয়ে নেই সদ্য আই লিগ জিতে আইএসএলে ওঠা ইন্টার কাশিরও। একসঙ্গে ৩ জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে নিজেদের পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট করে দিল কাশি। মুম্বাই সিটি এফসি থেকে মাঝমাঠের ফুটবলার জয়েশ রানেকে দলে নিয়েছে তারা। জামশেদপুর এফসি থেকে আনা হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার নিশু কুমারকে। আক্রমণ ভাগে শক্তি বাড়াতে কালীঘাট এফসি থেকে সই করানো হয়েছে ফরওয়ার্ড সেইমিনলেন ডুঙ্গেলকে। দিয়াগো মরিসেওকে দলে নেওয়া নিয়ে জল্পনা চললেও তার আগেই এই ৩ ভারতীয় ফুটবলারের সইয়ে স্পষ্ট এই মরশুমে ভারতীয় ফুটবলারদের ওপরেই ভরসা রাখছে ইন্টার কাশি ম্যানেজমেন্ট। আইএসএল এর সুপার সাব ফের ফিরছেন আইএসএল-এ। ঈশান পণ্ডিত আর এবারের গন্তব্য ফের এফসি গোয়া। ২০২০-২১ মরশুমে গোয়ার হয়ে ডেবিউ হয়েছিল ঈশানের। ৬০ মিনিটের পর মাঠে এসে তার গোল স্কোরিং এবিলিটি দেখে সবাই তাকে বলেছিল আইএসএল এর সুপার সাব। পরবর্তী মরশুমে সেভাবে সুযোগ না পাওয়ায় কেরালায় যায় ঈশান, কিন্তু সেখানেও সুযোগ সেভাবে না পাওয়ায় মাল্লাপুরম এফসিতে চলে যান তিনি। ইতিমধ্যে আইএসএল এর অনিশ্চয়তা ও পে কাটের জেরে এফসি গোয়ার সমস্ত বিদেশি ফুটবলারদের ছাড়তে বাধ্য হয় তারা। তাই ফের একবার ঈশানেই ভরসা করছে এফসি গোয়া। আশঙ্কা আগেই করেছিলেন ডার্বি আয়োজন নিয়ে। শুধু মোহনবাগান নয়, এই ম্যাচ আয়োজন করতে চায় ইস্ট বেঙ্গলও। সেই আশঙ্কায় সত্যি হলো ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্তের। সিঙ্গেলস লিগ ডার্বি আয়োজন করতে রাজি দুপ্রধানই। এক্ষেত্রে কি করবে ফেডারেশন? তারা নিজেরাই করবে নাকি দুপ্রধানকেই সমানভাবে বড় ম্যাচের দায়িত্ব বন্টন করে দেবে? কোনটা? সুব্রত দত্ত অবশ্য বড় ম্যাচ আয়োজনের সমস্যার কথা যেমন বলেছিলেন, তেমনই আবার উপায়ও বাতলে দিলেন। আমার তো মনে হয় যে দুটো ক্লাবকেই, যেহেতু ডার্বি একটা স্পেশাল ম্যাচ, ডার্বির সাথে অন্যান্য ম্যাচগুলো তুলনা করা যায় না, সেই জন্যই এটার নাম ডার্বি। তো সেই জন্য এইটা জয়েন্ট অর্গানাইজেশনে দিয়ে দেওয়া উচিত। মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান জয়েন্টলি অর্গানাইজ করবে এবং কে কোন পার্টটা দেখবে সেটা ফেডারেশনের ভাগ করে দেওয়া উচিত এবং এর থেকে যা রেভিনিউ খরচা হবে সেটাও ভাগ করা উচিত ইকুয়ালি, আর যা রেভিনিউ আসবে সেটাও ভাগ করা উচিত ইকুয়ালি দুটো ক্লাবের মধ্যে। এখানকার আনন্দের ব্যাপারটা হচ্ছে যে এখন ক্লাব বলছে আমি নিজের ম্যাচ নিজেই অর্গানাইজ করব। হ্যাঁ, তো এই ম্যাচটা দিকে সবাই তাকিয়ে থাকে, আইএফএ, এআইএফএ, ক্লাবেদের যেহেতু নিজস্ব ম্যাচ তারাও তাকিয়ে থাকে। এক হতে পারে এআইএফএ অর্গানাইজ করে, অথবা
হতে পারে যে অর্গানাইজিং কস্টটা দুজনে 50-50 দিল এবং টোটালটাই 50-50 ভাগ করে দিল। যে ইনকামটা হবে সেটা 50-50, কারণ কেউই এই ম্যাচটা ছাড়তে চাইবে না। বুধবার থেকেই শুরু সঞ্জয় সেনের বাংলার সন্তোষ ট্রফি অভিযান। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নাগাল্যান্ড। রবি হাসদার নেতৃত্বাধীন দলের লক্ষ্য জয়ের সঙ্গেই এবারের মৌসুম শুরু করা। একদিন অন্তর অন্তর ম্যাচ থাকায় সূচি কিছুটা কঠিন, চাপও আসতে পারে ফুটবলারদের ওপর, কিন্তু কোনো অজুহাত মানতে নারাজ কোচ সঞ্জয় সেন। তার লক্ষ্য স্পষ্ট, বাংলাকে আবারও শীর্ষে তুলে ধরা। ব্যাক টু ব্যাক সন্তোষ ট্রফির জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামছে বাংলা দল। ওভারঅল পরিস্থিতি কিছু না, আমরা দুদিন আগে এসেছি, এখানে প্র্যাকটিস করেছি। যেটা ব্যাপার হলো, মাঠ এখান থেকে অনেক দূর, মাঠ সম্বন্ধে কোনো ধারণা নেই। এক একজন এক এক রকম কথা বলছে, কেউ বলছে 90 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার। যতক্ষণ না আমরা কালকে ওখানে পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ধারণা হবে না। তো এই সব নিয়েই আমাদেরকে কালকে খেলতে হবে। এবার এই সমস্যা সকলের, সব টিমেরই আছে। এবার দেখা যাক, মাঠের সাথে অ্যাডজাস্ট করা, অপোনেন্টের সাথে অ্যাডজাস্ট করা, তাদেরকে বোঝা, এগুলো করতে হবে। প্রথম ম্যাচ সবসময় ডিফিকাল্ট হয়, আর এইভাবেই ছেলেদেরকে প্রস্তুতি থাকতে বলেছি। আর মাঠে খেলতে হবে, প্রতিকূলতাকে ওভারটেক করে খেলতে হবে, এই আর কি। এটা কি আমি তৈরি করেছি? যারা তৈরি করেছে তাদেরকে জিজ্ঞেস করো না, মহামান্য প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো, সেক্রেটারিকে জিজ্ঞেস করো, বিজয়নকে জিজ্ঞেস করো, সাবির আলীকে জিজ্ঞেস করো, অমলরাজকে জিজ্ঞেস করো, তারা বলতে পারবে। আমরা কি করে বলবো? আমরা যেরকম বলেছে তাদের খেলতে হবে। গত বছরও তো বলেছিল, গত বছরে তো খেলতে হয়েছিল, গত বছরে তো সাবির আলী একে বলেছি, তারা তো পদ আঁকড়ে বসে থাকে। প্রশ্ন থাকলে তোমরা ওদেরকে করো, যারা নির্ণায়ক সংস্থা তাদেরকে করো। 100 কিলোমিটার ট্রাভেল করে পৃথিবীতে কোথাও ফুটবল খেলতে হয় কিনা তাদেরকে জিজ্ঞেস করো, আমাদেরকে কি কেন জিজ্ঞেস করো? তোমরা করবে, বাংলা ব্যর্থ হলে তোমরা সমালোচনা করবে, ঠিক আছে, সেটা করবে তোমরা। ফিফা র্যাঙ্কিংয়ে 142 নম্বর থেকে এক ধাপ উপরে উঠে 141 নম্বরে এলো ভারত। কিন্তু যে দেশে ফুটবলটাই হচ্ছে না, সে দেশ কিভাবে র্যাঙ্কিংয়ে উপরে এলো? উত্তরটা ভারতের জয় নয়, বরং আফ্রিকার দেশ বতসোয়ানার ধারাবাহিক ব্যর্থতায়। সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অফ নেশনস ও বিশ্বকাপ যোগ্যতা পর্বে একের পর এক হারে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে বতসোয়ানা। 142 থেকে নেমে যায় 143-এ। সেই ফাঁকেই এক ধাপ ওপরে উঠে যায় ভারত। পরিসংখ্যান বলছে উন্নতি, বাস্তবতা বলছে স্থবিরতা। তাই এই র্যাঙ্কিং লাভ দেখে ভারতীয় ফুটবল প্রেমীরা আদৌ আনন্দ করবেন নাকি আরও উদ্বিগ্ন হবেন, সে প্রশ্নই এখন সবচেয়ে বড়। চমক দিতে চেয়েছিল ফেডারেশন খসড়া সূচিতে কলকাতা ডার্বি রেখে, কিন্তু শুরুতেই ডার্বি খেলতে নারাজ দুপ্রধান। ফলে চমক দিতে গিয়ে নিজেরাই চমকে গিয়েছে ফেডারেশনের সহসভাপতি সুব্রত দত্ত, ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য, মোহনবাগান কর্তা মানস ভট্টাচার্য, এনারা প্রত্যেকেই একমত শুরুতে ডার্বি না হলেই ভালো। কেন, তার ব্যাখ্যাও দিলেন ওনারা। মনমান যদি এই কথা বলে থাকে বা বলে, কোনো অন্যায় কিছু বলেনি। কারণ দেখো, দীর্ঘদিন ধরে খেলা হচ্ছে না। দুটো দলই এবারে খুব ভালো, মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই ভালো। তাদের কয়েকটা রাউন্ড খেলে নিতে হবেই, তারপরে ম্যাচটা হলে খুব ভালো হয়। প্রথমে ইস্টবেঙ্গল মোহনবাগানকে খেলিয়ে দিয়ে চমক তৈরি করার যে প্রয়াস এআইএফএফ নিয়েছে, এটাকে আমি মানতে পারছি না। ইস্টবেঙ্গল মোহনবাগানকে একটু সুযোগ দিতে হবে। আর একটা কথা তোমায় মাথায় রাখতে হবে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটাতেই কিন্তু গেট সেল পাবে, যেটা অন্য কোনো ম্যাচে তুমি পাবে না। তাই দুটো দলকেই এমন একটা জায়গায় এনে খেলানো উচিত যখন তার একটা আকর্ষণ থাকবে, মানুষের ভিড়ও বাড়বে। প্রথম ম্যাচে তুমি যে গেট সেল পাবে, মাঝামাঝি সময় যখন দুটো দল তৈরি অবস্থায় যখন খেলা শুরু করবে, তখন কিন্তু আরও বেশি চাহিদা বাড়বে। তাই আমার মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান অযৌক্তিক কিছু বলেনি, দুটো দলকেই কিছু ম্যাচ খেলে তারপরে খেলার সুযোগ দেওয়া উচিত। আমারও মনে হয় এটা ঠিক। ফেডারেশনের কাছে বেচার মতো আর কিছু নেই, তাই সবসময় মনে করে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা হলেই হলো। বেসিক্যালি ভারতবর্ষের ফুটবলের কাছে এর বাইরে কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পরে ডার্বি হলে তার আকর্ষণটা অন্যরকম থাকে। এ তো কলকাতা লিগ না যে বলবো আমি খেলবো না বা খেলবে বলে আসবো না, এরকম করার জায়গা নেই। আইএসএল যখন সবাই খেলবে, এবং আমার ধারণা যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা দলের কর্মকর্তারা ঠিকই বলছে যে 2-4 রাউন্ড 5 রাউন্ড ম্যাচ হওয়ার পরে ডার্বি হলে আরো জমজমাট হবে। একদম যুক্তিপূর্ণ সিদ্ধান্ত, যুক্তিপূর্ণ কথা।
প্রথমেই ডার্বি খেলিয়ে দেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে দুটো টিমেরই যেহেতু সিঙ্গেল লেগ একটু টাইম লাগবে সেটেল ডাউন করতে, কয়েকটা ম্যাচ বাদেই ডার্বি হওয়া উচিত। তো এখন আর যেখানে মানে দুটো ক্লাবই চাইছে যে কিছু ম্যাচ বাদে ডার্বিটা খেলতে, সেটাই হওয়া উচিত। 11 জুন থেকে শুরু হতে চলেছে এবারের ফিফা বিশ্বকাপ। তার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে নিজের পছন্দের কথা বললেন স্পেনের প্রাক্তন কোচ। এনরিকে জানান তার আশা এবারের বিশ্বকাপ জিতবে স্পেন, তবে যদি কোনো কারণে স্পেন শিরোপা ছুঁতে না পারে সেক্ষেত্রে তিনি চান ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ট্রফি জিতুক। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অন্যদিকে নেশনস কাপের ফাইনালে সেই স্পেনকে হারিয়েই খেতাব জিতেছে রোনালদোর পর্তুগাল। দুই শক্তিশালী দলের এই সাম্প্রতিক সাফল্যই হয়তো এনরিকের ভবিষ্যৎবাণীকে আরও ওজনদার করে তুলেছে। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। টি-20 বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙতে পারে শ্রেয়াস আইয়ারের। বিজয় হাজারে ট্রফিতে হায়দ্রাবাদ ও বাংলার ম্যাচ চলাকালীন পেটে অস্বস্তি অনুভব করেন তিলক ভার্মা, যার ফলে অস্ত্রোপচারও করতে হয়। 2026-এর আইসিসি টি-20 বিশ্বকাপের আগে এই চোট ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হয়েছিল। তার চোটের কারণে ভারতীয় দল কিছুটা সমস্যায় পড়েছিল, তবে সেই পরিস্থিতি আবার সিনিয়র ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে বড় সুযোগ করে দেয়। তিলক ভার্মার পরিবর্তে টি-20 দলে প্রত্যাবর্তন করার কথা শ্রেয়াস আইয়ারের। তবে তিলক যদি পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরে আসেন তাহলে একাদশ থেকে বাদ পড়তে পারেন শ্রেয়াস। এমনকি তিলক খেলতে না পারলে টি-20 বিশ্বকাপে শ্রেয়াসের দলে ঢোকার সম্ভাবনা যে তৈরি হয়েছিল সেই আশাও শেষ পর্যন্ত ভেঙে যেতে পারে। টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজের আগে ফুরফুরে মেজাজে ভারতের ক্রিকেটাররা। 7 ফেব্রুয়ারি থেকে শুরু টি-20 বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র 5টি ম্যাচ পাবে তারা। এই 5 ম্যাচের প্রস্তুতি সেরে ফেলতে হবে সূর্যকুমার যাদবের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে এই 5 ম্যাচে নামার আগে সোমবার পেঞ্চ টাইগার রিজার্ভে গিয়েছিলেন সূর্যকুমার যাদবেরা। সঙ্গে ছিলেন আরও 4 ক্রিকেটার। তারা হলেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঈশান কিষান ও রবি বিষ্ণুই। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে রয়েছে এই ব্যাঘ্র প্রকল্প। সোমবার সেখানেই তারা যান জঙ্গল সাফারিতে। ভারতীয় দলের ওডিআই সিরিজ শেষ হওয়ার পরই রঞ্জি ট্রফি খেলতে পাঞ্জাব শিবিরে যোগ দিলেন শুভমান গিল। বিশ্রাম বলে নিজের ফর্ম ফিরে পেতেই এখন মরিয়া এই তরুণ ক্রিকেটার। গত রবিবারই শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে ব্যাট হাতে একেবারেই সফল নন ভারতীয় দলের অধিনায়ক। এমনকি শেষ ম্যাচেও মাত্র 23 রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাকে। এবার রঞ্জিতে শুভমান কেমন পারফরমেন্স করেন সেই দিকেই নজর সকলের। এক ধাক্কায় 4 কোটি টাকা বেতন কমতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। কেন এই পদক্ষেপ নিতে চাইছে বিসিসিআই? এএনআই এর রিপোর্ট অনুযায়ী এ+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগারকারের নির্বাচক কমিটি। এ+ বিভাগে থাকায় রোকো বার্ষিক বেতন পান 7 কোটি টাকা করে, কিন্তু নতুন প্রস্তাবে 2 ধাপ নেমে তাদের জায়গা হতে পারে বি বিভাগে। সেখানে বার্ষিক বেতন 3 কোটি টাকা। যদিও বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলে এ বিষয়ে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং যদি নতুন বিভাগ চালু হয় তাহলে প্লেয়াররা কটা ফরম্যাট খেলছে সেই অনুযায়ী ভাগ করা হবে, তাদের ঐতিহ্য বা সাফল্য দেখে নয়। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মাত্র 35 বছর বয়সেই কেরিয়ারে ইতি টানলেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। গত 2 বছর ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন সাইনা। হাঁটু চোটের জন্যই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয় সাইনাকে। সাইনা নেহওয়ালকে শেষবার 2023-এ পেশাদার ব্যাডমিন্টনের মঞ্চে দেখা গিয়েছিল সিঙ্গাপুর ওপেনে। তারপরে কেটে গিয়েছে 2 বছরেরও বেশি সময়, কিন্তু অনেক চেষ্টা করেও কোর্টে ফিরতে পারেননি সাইনা। সোমবার স্পেনের পেদ্রো মার্তিনেজকে 6-3, 6-2, 6-2 সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই সেঞ্চুরি করে ফেললেন নোভাক জকোভিচ। এই রড লোভার অ্যারিনাতেই জকোভিচের রেকর্ডে রয়েছে 10টি অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। সেই কোর্টেই আবার নতুন মাইলস্টোনে পৌঁছলেন সার্বিয়ান এই তারকা। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন।
বিরাট যখন ক্রিজে ছিল তখন পুরো সময়টাই নিউজিল্যান্ড চাপে ছিল। ওই একমাত্র ব্যাটসম্যান ছিল যে ম্যাচটা তাদের হাত থেকেই ছিনিয়ে নিতে পারত, আর অনেকক্ষণ ধরেই সেটাই মনে হচ্ছিল। এটা ছিল দুর্দান্ত এক ইনিংস। ও তুলনামূলকভাবে তাড়াতাড়ি ব্যাট করতে নেমেছিল এবং ওর ইনিংসের পথে 5 জন সঙ্গীকে হারিয়েছে। পরে নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার সঙ্গে যে জুটিগুলো করেছিল সেগুলোও খুব গুরুত্বপূর্ণ ছিল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।